ওয়েলকাম। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের এই বিশেষ আলোচনায় আমরা পেয়েছি শিক্ষা সংস্থানের প্রাক্তন ছাত্র, ইউজিসি নেট জেআরএফ এবং স্কুল সার্ভিস কমিশনেরই দুই ব্যাচেই যুক্ত এবং আজকে সফল নিজের জীবনে। যার কথা বলছি সে আর কেউ নয়, আমার প্রিয় ছাত্র ভাই সৌরভ। সৌরভ প্রথমত 2022-23 সেশনে নেট জেআরএফ ক্লিয়ার করে এডুকেশন সাবজেক্টে এবং দীর্ঘদিন প্রাইমারি প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্ত ছিল। এইবারে 2025 স্কুল সার্ভিস কমিশনের যে 11-12 এর প্যানেল লিস্ট হয়েছে তার এম প্যানেলে কিন্তু সৌরভ নিজের জায়গা তথা নাম তুলতে সক্ষম তথা ফাইনালি সিলেক্ট। এক কথায় বলতে গেলে সৌরভ তার জীবনের এক চরম পর্যায়ে মোটামুটি পৌঁছেছে। এখনো স্বপ্ন বড়, আমরাও চাইবো আগামী দিনে আরো বড় হোক। তো সেই সৌরভের থেকে জেনে নেব তার জার্নি কেমন ছিল, অর্থাৎ সে স্কুল সার্ভিস কমিশনের রিটিন এক্সাম তার প্রস্তুতি কেমন ছিল, তার স্ট্র্যাটেজি কেমন ছিল, ইন্টারভিউ স্ট্র্যাটেজি কেমন ছিল, কিভাবে সে প্রস্তুত হয়েছে এবং সর্বোপরি শিক্ষা সংস্থান তাকে কোনোভাবে সাহায্য করেছে কিনা। তাই প্রথম প্রশ্ন, সৌরভ ওয়েলকাম শিক্ষা সংস্থান পরিবারে। এর আগেও এরকম অলরেডি তুমি ফিডব্যাক রিভিউতে এসছো নেট জেআরএফ ক্লিয়ার করার পরে, আজকে আবার, তো খুব ভালো লাগছে। তো প্রথম কথা, কেমন লাগছে আজকের দিনে, যেদিন লিস্টে প্রথম নামটা দেখতে পেলে 11-12 এম প্যানেলে, সেই দিনের সেই সময়ের মোমেন্টটা কেমন ছিল, মুহূর্তটা তোমার কাছে কেমন ছিল? প্রথমত থ্যাংক ইউ এত সুন্দর একটা আমাকে এত ওয়েলকাম করার জন্য। আর তুমি ছাড়া সত্যি কথা বলতে কি এই জার্নিটা এত স্মুথলি সম্ভব হতো না। শিক্ষা সংস্থান ছিল আমার পাশে, সেই নেট জেআরএফ থেকে আমি পড়ে আসছি এবং এসএসসির ব্যাচেও আমি ঢুকেছি। একটু লেট করে ফেলেছিলাম কিন্তু শেষের দিকে আমি ঢুকেছি। তো সেটা আমাকে খুবই হেল্প করেছে। আমি পড়ছিলাম কিন্তু যতক্ষণ না ঠিক তোমার সাথে আমার কানেক্ট হচ্ছিল, আমার ঠিক পড়াটা ভালো হচ্ছিল না, যার জন্য আমি শেষে হলেও ঢুকেছি। আর আমি শেষ দেরি করে ঢোকার একটা কারণ ছিল, অন্য কারণ, যে কারণে আমার একটু দেরিও হয়ে গেছিল এসএসসি পড়া শুরু করার জন্য। কিন্তু শেষমেশ আমি ঢুকেছি এবং তুমি যেভাবে আমাকে বলেছিলে যে কিভাবে শেষে গিয়ে কভার করা যায়, সেটা আমি চেষ্টা করেছি আমার মতো করে। হ্যাঁ, তো তাহলে একটা কথা বলবো, তোমার লিখিত পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল সেই অল্প দিনে? 2 থেকে 2.5 মাস, তুমি 1.5 থেকে 2 মাস টাইম পেয়েছিলে। আমি 1.5 থেকে 2 মাসের টাইম পেয়েছি। এবার আমি কি করতাম, লিখিত পরীক্ষার প্রথমত ক্লাসগুলো ফলো করতাম আর আমার টেক্সট বুক কিনেছিলাম তোমার লিস্ট যেটা অনুযায়ী। আমাদের অন্যতম স্ট্র্যাটেজি হ্যাঁ ছিল, যত খুশি হ্যাঁ টেক্সট। টেক্সট বুক কিনেছিলাম এবং আমি সবার প্রথম সব থেকে যে উইক সেকশন সেখান থেকে শুরু করেছিলাম। যেমন আমার মনে হচ্ছিল আমার স্ট্যাটিস্টিক পার্টটা খুব উইক, তো আমি আগে ওইটা সবার আগে কভার করেছি, যে আমার এখানে দুর্বল মনে হচ্ছে, তো এটা আগে আমি পড়ে ফেলতে পারলে মনের কনফিডেন্স বেশি পাবে, তো অন্যগুলো তখন আমার পড়তে সুবিধা হবে। আর আমি কি করতাম, যেহেতু আমার স্কুল আছে, আমি ওই পেজ ভাগ করে নিতাম। একটা বই আছে 300 পেজ, তাহলে সকালে 100 পেজ পড়তে হবে, রাতে এসে 200 পেজ পড়তে হবে। ঠিক আছে, এটা মোটামুটি যতদূর পারা যায় করতাম। যদি কিছু পেজ বেশি থাকতো সেটা পরের দিন শেষ করে ওটাকে আমি আবার একটা রিভিশন দেওয়ার চেষ্টা করতাম। রিভিশনের সময় আমি চেষ্টা করতাম যে আগের যা স্পিড ছিল তার থেকে বেশি করার, বেশি পড়ার। আর টেক্সট বুক ধরেই আমি পড়েছি ম্যাক্সিমাম, টেক্সট ওকে, বুক ধরে পড়েছি। আর ক্লাস তো করেছি, ক্লাস ছাড়া একটা ক্লাস না করলে সমস্যা আছে। ক্লাসে যে আলোচনাগুলো হয়, যেটা মনে রাখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা না বাড়লে, এবছরের এডুকেশনের কোশ্চেন যা ছিল, অনেকেই দেখলে বুঝতে পারবে যে ওখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো না থাকলে কোশ্চেনে অ্যান্সার করা খুবই চাপের ব্যাপার। আর আমি ক্লাস এবং পড়ার উপরেই জোর দিয়েছি। আমি ওএমআর অ্যান্সার করা, যে কোশ্চেন পড়া, অবজেক্টিভ এমসিকিউ পড়া আমি একদমই করি। এটা আমার পার্সোনালি অনেকের করলে সুবিধা হতে পারে, কিন্তু আমি এমসিকিউ একদম, যে এমসিকিউ আছে
উত্তর পড়েছি এরকম আমি করিনি, যেগুলো প্র্যাকটিস করার এটা জন্য। আমাদেরও কিন্তু স্ট্র্যাটেজি প্রথম থেকে কিন্তু বারবার বলেছিলাম, হ্যাঁ, মনে করো যে ফুল যত খুশি টেক্সট বুক ফুল জলের মতন ক্লিয়ার চাই, ফুল ক্লাস জলের মতন চাই, এবং এমসিকিউ সলভ করো কিন্তু মুখস্থ করবে না। সলভটা হ্যাঁ, কিসের জন্য? না আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং কোশ্চেন প্যাটার্ন জানার জন্য, এবং সময় কমে কিভাবে সলভ করবে। একদম। তার মানে তোমার ওই স্ট্র্যাটেজি যেটা আমাদের নেট জারের ক্ষেত্রে বলতাম, সেটাকেই হ্যাঁ, কাজে লাগিয়ে দিয়েছে আবার। একদম একদম। আমি আমি এমসিকিউ একদমই পড়িনি। আমি এমসিকিউ জাস্ট ওই কোনো চ্যাপ্টার বা বই শেষ করেছি, ওটা সলভ করে আমি নিজের এটা ঝালিয়ে নেওয়ার Realize। জন্যই করে দিলাম সলভ। আচ্ছা, তার মানে এই ছিল রিটিন, এবং সকলের জন্য তোমার তাহলে এইটুকুই কথা যে পুরো বিষয়টিকে এডুকেশনে জীবনে স্বপ্ন পূরণ করতে গেলে হ্যাঁ, ডিটেলসে আন্ডারস্ট্যান্ড করো এন্ড রিভিশন। ডিটেলসে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। কোশ্চেন আমার তো খুবই ভালো লেগেছিল কোশ্চেন দেখে। যদিও আমি যা পেয়েছি ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেনের অ্যান্সার ভুল হয়েছে, বেশিরভাগ হচ্ছে ইনফরমেটিভে ভুল হয়েছে। যেহেতু আমার সময় কম ছিল, ইনফরমেটিভটা পড়ার আমার টাইমটা একটু কম ছিল, টাইমটা কম ছিল। কিন্তু আমি বলবো যে এইবারে নেক্সট depth টা- প্রশ্ন সৌরভ। হুম, সৌরভ, নেক্সট প্রশ্ন, যে তোমার তো একদম। রিটিন ক্লিয়ার হলো, যখন দেখলে রিটিনের নাম চলে এসেছে, ডকুমেন্টস ভেরিফিকেশন ডাক পেয়েছো, এইবারে বলো তোমার ইন্টারভিউ স্ট্র্যাটেজি কেমন ছিল? ইন্টারভিউ স্ট্র্যাটেজি আমি প্রথমত ঠিক করে নিয়েছিলাম যে কিভাবে কোন কোনগুলো পড়তে হবে। তারপরে ক্লাসও করেছি দু এক মাঝে মাঝে। তো ক্লাসেও তুমি যেগুলো বলেছিলে, আমি একটা লিস্ট বানিয়েছিলাম। যে প্রথমে বানিয়েছি যে কোর গ্রুপ, যে এটা আগে আমাকে সবার আগে পড়ে নিতে হবে। এটা পড়ার পরে তারপরে ওর বাইরের আর একটা সার্কেলে ঢুকবো। এইভাবে আমি দুটো তিনটে সার্কেল করেছিলাম। তো কোর গ্রুপের মধ্যে প্রথমত ছিল যে বইগুলো আগে ভালো করে পড়ে নেওয়া, আর 11-12 সিলেবাসটা দেখা ভালোভাবে। তারপরে নিজের সম্পর্কে, মানে নিজে যে যে ইনস্টিটিউশন গুলোতে যুক্ত ছিলাম সেগুলো সম্পর্কে জানা। যেহেতু আমি প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত, তো প্রাইমারি এডুকেশন সম্পর্কে জানা। এইভাবে আমি মোটামুটি পড়েছি। তারপরে জেনারেল নলেজ পড়েছি আমি, মানে কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু ওটা একটু আউটার সার্কেলে আমি রেখেছিলাম, যেহেতু আমি দেখেছিলাম যে আমার সময় কম। আগে এইটা পড়ে নেবো, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ ওইগুলো পড়বো। এবং আমি যেহেতু রেগুলার খবর টবর দেখি, আমি জানি মোটামুটি পারবো। এবং শেষের দিকে আমি চোখও কনফিডেন্স ছিল, বুলিয়ে গেছিলাম। যেহেতু হুম। দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত, তাই ইন্টারভিউ কনফিডেন্স একটা ছিল, নার্ভাসনেসটা হ্যাঁ। ছিল না। না, এইবারে নার্ভাসনেসটা আমার অতটা ছিল না। ছিল না। এইবারে প্রশ্ন, এবং বিষয় হচ্ছে তোমার ইন্টারভিউ কোথায় কোন জনে ছিল? আমার বারাসাত সাউথ জনে? ইস্ট। হ্যাঁ, বারাসাত জনে। আচ্ছা, হ্যাঁ। তো তোমাকে মোটামুটি ইন্টারভিউতে কতক্ষণ রেখেছিল? আমাকে তো, আমার এক্সাক্ট টাইম তো বলতে পারবো না, কিন্তু 15 মিনিট মিনিমাম ছিল। মিনিমাম 15 মিনিট। তার মানে তোমার 15 ইন্টারভিউতে কত ছিল স্কোর? এবারে 12 মিনিট ধরে নিতে পারো দাদা। 15 মিনিট এক্সাক্ট তো আমি বলতে পারবো না, কিন্তু আমি অনেকক্ষণই ছিলাম। আরো থেকে এবং আমি ফার্স্ট ইন্টারভিউতে ক্যান্ডিডেট ছিলাম। তোমার ইন্টারভিউতে স্কোর কত দিয়েছে তোমাকে? আমাকে 15 দিয়েছে। কম দিয়েছে কিছু, অনেকজনকে অনেক বেশি দিয়েছে। হ্যাঁ, অনেকজনকে বেশি দিয়েছে, আমি কম পেয়েছি। তার কারণটাও আমি জানি কোন জায়গাটা আমি কম পেয়েছি। আহ, আচ্ছা, বিশেষ করে তাহলে আমার এইবারে বিষয় হচ্ছে সৌরভ, হ্যাঁ, যারা এবারের 11-12 হয়ে গেছে, নবম দশম শ্রেণীর ইন্টারভিউ দিচ্ছে, বা পরবর্তীকালে যারা ইন্টারভিউ অলরেডি ডাক পায়নি, অন্যান্য হ্যাঁ। রিটিন এক্সামের জন্য আপার প্রাইমারি বা এটসেট্রার জন্য খাটছে, তাদের জন্য তোমার কি থাকবে সাজেশন রিটিন এবং ইন্টারভিউ দুই ক্ষেত্রে? রিটেনের জন্য আমি বলবো, মানে প্রথমেই এমসিকিউ পড়াটা আমার মনে হয় একদমই বোকামির কাজ। প্রথমে যে টপিক গুলো আছে সেগুলো ভালো করে নিজে পড়ে নেওয়া এবং রিভিশন দেওয়া, তার সাথে কোশ্চেন প্র্যাকটিস করা। এটা আমার মনে হয় সব থেকে আমার মনে হয় ভালো হবে। এবং নিজেরা বই সিলেক্ট করা। কি হয়, দেখা গেল টাইম বেশি পেলে বেশি নলেজ অ্যাকোয়ার করা। না হলে অল্প সময়ে যেটুকু আগে মেন দরকার কোর গ্রুপ, সেটা আগে পড়ে নিতে হবে। যদি তারপরে টাইম পাওয়া যায়, তাহলে আমাকে, মানে সার্কেলটা আরো বড় করা উচিত, মানে আরো কিছু বই পড়া উচিত। আমার মনে হয় এভাবে মোটামুটি পড়লে হয়ে যাবে। প্রাইমারির ক্ষেত্রেও তাই, প্রাইমারি টেটও আমি দিয়েছি। এবং মানে তোমার কথা হচ্ছে যে ফুল কনসেপ্ট ক্লিয়ার করো, মুখস্থ করে কিছু হয় না। তাই মুখস্থ বিরুদ্ধে মানে না গিয়ে ফুল বোঝো, উপলব্ধি করো, রিভাইজ দাও এবং প্র্যাকটিস করো। তাই তো? একদম একদম একদম। তাই তো সৌরভ? আর শিক্ষকতার একটা জিনিস, বিষয়টা হচ্ছে দাদা, মানে এর সাথে করতে পারি, মানে যতটা রিয়েলাইজ করতে পারে, কানেক্ট করতে পারে বাস্তবের সাথে, মানে তত বুঝতে সুবিধা হবে কনসেপ্ট গুলো, যেটা মানে পেডাগোগি বোঝার ক্ষেত্রে সব থেকে মানে সুবিধা হয়। একদম। আচ্ছা, এইবারে নেক্সট প্রশ্ন, বেশি সময় অতিবাহিত করব না, যে হ্যাঁ, তোমার এই সর্বদা
নেট জেআরএফ থেকে তোমার এই স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষকের এই জায়গায় উত্তীর্ণের ক্ষেত্রে তোমার রুটিন, তোমার ইন্টারভিউ সর্বক্ষেত্রে শিক্ষা সংস্থান কেমন ভাবে সাহায্য করেছে এবং কি ব্যাপার? ছোট্ট একটা প্রশ্ন। শিক্ষা সংস্থান তো আমাকে প্রতি ধাপে ধাপে সাহায্য করেছে, এরকম আমি বলতে পারি। কারণ আমি মোটামুটি দাদার কাছে ক্লাস বা শিক্ষা সংস্থানের ক্লাস আমি সেই 22-23 সাল থেকে করে আসছি, এবং ক্লাস আমার ভালো লাগলো বলেই আমি করতাম। তার কারণ হচ্ছে আমি মোটামুটি একটা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত, টিচিং প্রফেশনের সাথে যুক্ত, তো এটুকু আমার বুঝি যে মানে কোথায় গেলে আমার উপকার হবে এবং কোন জায়গার পড়াটা আমার সত্যি মানে ডেপথ বাড়াতে সাহায্য করে সেটা আমি বুঝি। তো শিক্ষা সংস্থান এই দিকে খুবই হেল্প করেছে, মানে ডেপথ যদি বাড়াতে যায় তাহলে এইভাবেই পড়া উচিত, এবং এইভাবেই যে দাদা বা দাদার সাথে অন্য যারা ছিলেন যেভাবে আমাদের ধরে ধরে পড়িয়েছে সেটা খুব মানে ভীষণ দরকারি। অনেকে যদি বই না পড়ে, কথার কথা, আমি বইটা তো বই পড়া অবশ্যই দরকার, কিন্তু বই না পড়লেও একটা টপিক সম্পর্কে যে মোটামুটি নলেজ, একটা কনসেপ্ট ক্লাস করলে একদম চোখ বন্ধ করে চলে আসবে। মানে আমি গ্যারান্টি দিতে পারি যে ওই কনসেপ্ট নিয়ে তার কোনো সমস্যা হবে না যদি সে ঠিকঠাক মন দিয়ে ক্লাস করে। তো শিক্ষা সংস্থান সত্যি সত্যি খুবই হেল্প করেছে। শিক্ষা সংস্থান না থাকলে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানো আরো সময় লাগতো। হয়তো আমি পড়তে 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 বুঝতে পারতাম, মানে বুঝতে আমার হয়তো টাইম লাগতো, নিজে বুঝতে যতটা সময় লাগে, কিন্তু একজন গাইড করলে যত তাড়াতাড়ি বোঝা যায় সেটা শিক্ষা সংস্থান আমার একদম গাইড হিসাবে ভীষণ হেল্প করেছে। ধন্যবাদ। আগামী দিনের আগামী জীবন আরো আনন্দকর হোক এবং এইভাবে প্রতিটি জীবনের সোপান ধাপ অতিক্রম করো এবং জীবনের চরম লক্ষ্যে যে স্বপ্ন প্রথম থেকে দেখে এসছো সেই স্বপ্নে আরো এগিয়ে যাও। সেই যে আশীর্বাদ তো বলবো না, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করব। ভালো থেকো। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা।